ব্রেন টিউমার কি, ব্রেন টিউমার হলে কি করবেন, ব্রেন টিউমার হলে কি অপারেশন ছাড়া অন্য কোনো গতি আছে, এই অপারেশন কতটা ভয়ের বা আতঙ্ক থেকে কিভাবে কাটিয়ে উঠবেন, আজকে আমরা এই সব নিয়েই আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর অমিতাভ চন্দকে। নমস্কার, আমি ডক্টর অমিতাভ চন্দ। আমি সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ নিউরোসার্জারি আর এন টেগোর হসপিটালস। আমি গত 30-32 বছর ধরে নিউরোসার্জারি পেশার সঙ্গে যুক্ত এবং ডাক্তারি পেশার সঙ্গে 35-36 বছর ধরে আমি যুক্ত আছি। আজকের বিষয় ব্রেন টিউমারের উপসর্গগুলো অনেক ধরনের হতে পারে। সব থেকে যেটা বেশি দেখা যায় সেটা মাথা ব্যথা। শতকরা 70% ক্ষেত্রে দেখা যায় রোগী মাথা ব্যথা নিয়ে আসছে, কিন্তু এমন নয় যে ব্রেন টিউমার হলে মাথা ব্যথা হতেই হবে। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, শতকরা 30% রোগীর কিন্তু মাথা ব্যথা নাও হতে পারে, হয় না। আমাকে অনেকে এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমার ব্রেন টিউমার দেখা গেল, কিন্তু আমার তো মাথায় কোনো ব্যথা নেই। মাথায় কিন্তু ব্যথা নাও থাকতে পারে। আরেকটি খুব ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে কনভালশন, মানে মৃগীর মতো খিঁচুনি যেটাকে বলে। আহ, যে রোগী 30 বছর বা তার বেশি জীবনে প্রথমবার মৃগীর মতো খিঁচুনি হচ্ছে, তাহলে কিন্তু ব্রেন টিউমারেরটাকে মাথায় রাখতেই হবে যে ব্রেন টিউমার আছে, এই সন্দেহটা করতেই হবে। আমার একটা বইয়ে আমি একটি ঘটনা শেয়ার করেছি, লিখেছি। আমার মনে আছে আমি জামশেদপুর থেকে একবার ফিরছি ট্রেনে করে। ট্রেনে চলতে চলতেই একজন রোগীর কনভালশন শুরু হয়, 40 বছর বয়স ভদ্রলোকের। তো উনি রিকভার করলেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনি কিন্তু একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন, যদি এটা প্রথম আপনার কনভালশন হয় সিটি স্ক্যান করিয়ে নেবেন। উনি তারপর বাড়ি চলে যান। 3-4 দিন বাদে উনি আমার ক্লিনিক্সে এসেছেন সিটি স্ক্যান করে, যে ওনার একটা ব্রেন টিউমার আছে। তার অপারেশন হলো, এখন তো তিনি সুস্থ আছেন। প্রায় 8-9 বছর আগের কথা। উনি মাঝে মাঝে এসে স্ক্যান করে দেখিয়ে যান যে সব ঠিকঠাক আছে। আর একটা কি হতে পারে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে। খুব কমন জিনিস হচ্ছে পিটিউটারি টিউমার। পিটিউটারি টিউমার ক্রেনিওফ্যারেঞ্জিওমাতে হয় কি, চোখের যে স্নায়ুটা থাকে তার উপর চাপ দিতে আরম্ভ করে, যার জন্য চোখের দৃষ্টি কমে যায়। একটা জিনিস দুটো দেখছে, সেক্ষেত্রে আমরা ব্রেন টিউমার একটা সন্দেহ করতে পারি। মুখের এক পাশ অসাড় হয়ে যাচ্ছে বা প্যারালাইজ হয়ে যাচ্ছে, কানে কম শুনছে, হাত পায়ের কোনো একটা সাইডের হাত পায়ের জোর কমে যাচ্ছে, বা শরীরের ব্যালেন্স খারাপ হয়ে যাচ্ছে, খাবার ঢোক গিলতে কষ্ট হচ্ছে। এইসব ধরনের সিমটমগুলো যখন আসে, তখন আমরা ব্রেন টিউমার সন্দেহ করি। তবে এই সিমটম যেগুলো বললাম, ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে অন্য অসুখেও হতে পারে, কিন্তু ডাক্তার সেটা ডিসাইড করবেন যে আমি কখন তাকে ব্রেন টিউমার বলে সন্দেহ করি। ব্রেন টিউমার থাকলে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, কিন্তু সেই সংখ্যা খুব একটা বেশি নয়। যে ব্রেনের হেমারেজ তো অনেক ধরনের হেমারেজ হয়। একটা ইন্ট্রাপ্যারেনকাইমাল হেমারেজ আছে, যেটা হচ্ছে ব্রেনের মধ্যে, ব্রেনের যে মেটেরিয়াল, যেটা ব্রেন মেটেরিয়াল তার মধ্যে ব্লিডিং হচ্ছে। আর একটা হতে পারে ব্রেনের চারপাশে যে কভারিং, তার নিচে কোনো ব্লিডিং হচ্ছে, ব্রেনের বাইরে কিন্তু ব্রেনের মানে কিন্তু কভারিং এর মধ্যে। সেটা সাব ডিউরাল হেমাটোমা হতে পারে, সাব অ্যারাকনয়েড হেমারেজ হতে পারে। আর ডিউরাল বাইরে যেটা, সেটা এপিডিউরাল বা এক্সট্রাডিউরাল হেমারেজ বলে। প্রত্যেকটারই কারণ আলাদা আলাদা। এপিডিউরাল হেমাটোমা বা হেমারেজ বা সাবডিউরাল হেমারেজ যেমন মাথায় চোটের জন্য হয় সাধারণত, অন্য কারণেও হতে পারে, কিন্তু এটাই বেশি দেখা যায়। মস্তিষ্কের মধ্যে যে হেমারেজটা হয়, সব থেকে কমন কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশারের জন্য যে হেমারেজ, যেটাকে আমরা খুব কমন ভাষায় সেরিব্রাল বলি। আমরা শুনি না অমুকে সেরিব্রাল হয়েছে, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের জন্য ব্রেনের মধ্যে যে ব্লিডিংটা। ব্রেনের মধ্যে ব্লিডিং আর্টেরিওভেনাস ম্যালফরমেশন জন্য হতে পারে, বা অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি বলে বয়স্ক মানুষদের দেখা যায়, সেগুলো সেক্ষেত্রে হতে পারে। আর সাবারেটনাল হ্যামারেজটা দেখা যায় চোটের ফলে হতে পারে, অথবা অ্যানিউরিজম রাপচার ফেটে গিয়ে তার ফলে সাবারেটনাল হ্যামারেজ হতে পারে। তবে এই সবকটা চিকিৎসাই কিন্তু নিউরোসার্জনরা করে। ব্রেন টিউমার শিশুদেরও থেকে আরম্ভ করে একদম অশীতিপর নবতিপর সব মানুষেরই হতে পারে। তবে হ্যাঁ, কি ধরনের টিউমার সেটা বয়সের উপর নির্ভর করে। বাচ্চাদের এক ধরনের টিউমার হয়, মাঝবয়সীদের এক ধরনের হয়, আবার একটু যারা বয়স বেশি হয়ে গেছে তাদের আরো এক ধরনের টিউমার হয়। এটা খেয়াল রাখতে হবে, বাচ্চাদের যত ধরনের ক্যান্সার হয়, সব থেকে কমন ক্যান্সার হচ্ছে রক্তের ক্যান্সার, লিউকিমিয়া, লিম্ফোমা গুলো। দ্বিতীয় কমন কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্যান্সার, মানে ব্রেন বা
স্পাইনাল কর্ডের ক্যান্সার। এই ব্রেন স্পাইনাল কর্ডের ক্যান্সারের মধ্যে 85 থেকে 90% হচ্ছে ব্রেনের ক্যান্সার হয়, আর 10-15% স্পাইনাল কর্ডের ক্যান্সার দেখা যায়। সুতরাং ব্রেন ক্যান্সার কিন্তু সেকেন্ড কমনেস্ট ক্যান্সার ইন চিলড্রেন। সুতরাং বাচ্চাদের হয় না তা নয়, বাচ্চাদের অনেক ধরনের, হ্যাঁ, তবে টিউমারের ধরনটা একটু আলাদা। বংশগত কারণে ব্রেন টিউমার যেটা হয় সেটা খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রেই দেখা যায়। কতগুলো টিপিক্যাল অসুখ আছে, যেমন নিউরোফাইব্রোমাটোসিস আছে, ভন হিপেনডাউন সিনড্রোম বলে এক ধরনের হয়। এগুলো দেখা যায় যে বংশগত কারণে হয়। শরীরে শুধু ব্রেনে না, অন্যান্য অনেক জায়গাতেই টিউমার দেখা যায়। এছাড়া কিন্তু জেনেটিক মানে টিপিক্যাল হেরিডিটারি ব্রেন টিউমার খুব একটা বেশি দেখা যায় না। লাইফস্টাইল বলা খুব মুশকিল, কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণিত জিনিস নেই যে এই লাইফস্টাইল করলে ব্রেন টিউমারটাকে অন্তত কমানো যাবে। হ্যাঁ, মোবাইল ফোন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কনসেপচুয়ালি ইয়েস। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি বারবার খেতে থাকে তা একটা হওয়ার রিস্ক থাকে। সেই জন্যে মোবাইল ফোনটা যতটা কম ইউজ করতে পারলে ভালো হয়, বা করলেও একটা কানে ইয়ার প্লাগ নিয়ে বা ইয়ারফোন নিয়ে ইউজ করতে পারলে ভালো হয়। আর এছাড়া লাইফস্টাইল বা ব্রেন টিউমারের কিন্তু সেরকম কিছু কোনো রিস্ক ফ্যাক্টর খুব একটা নেই। মাথার যন্ত্রণা মানেই যে ব্রেন টিউমার তা কিন্তু নয়। আমার কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসেন যারা মাথার যন্ত্রণা হচ্ছে, মানে খুব ওয়ারিড যে ব্রেন টিউমার হয়েছে কিনা। কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রেন টিউমার হওয়ার চান্সটা কম। সেক্ষেত্রে আমরা বলি যে ওষুধপত্র খেয়ে দেখুন, যদি না কমে তাহলে আমরা স্ক্যান করাবো। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সন্দেহটা একটু বেশি প্রবল যখন, তখন আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি। যদি দেখি সিটি স্ক্যান এমআরআই নরমাল, এমনি হেডেক হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার কাছে রোগী রাখি না। আমি নিউরোমেডিসিনের ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। কারণ অনেক ধরনের হেডেক হয় যেগুলো নিউরোমেডিসিনের ডাক্তাররা ট্রিটমেন্ট করেন। এটা ডাক্তারকেই সাধারণত ঠিক করতে হয় যে ডাক্তারবাবুর কাছে গেলেন সেই ডাক্তারবাবুর এইটুকু মানে সেন্সিবিলিটি থাকা উচিত যে এই কেসটা নিউরোমেডিসিনকে দেওয়া উচিত বা নিউরোসার্জনের কাছে দেওয়া উচিত। অনেক সময় রোগী করে কি, ধরুন ব্রেন টিউমার ডায়াগনোসিস হয়েছে, তারা ভয় পায় নিউরোসার্জনের কাছে যেতে, অপারেশনের ভয় পায়, সেই জন্য তারা নিউরোমেডিসিনের ডাক্তারকে চিকিৎসা করায়। কিন্তু সেটা ঠিক না, কারণ নিউরোমেডিসিনের ডাক্তারবাবুরা তো ব্রেন টিউমারের চিকিৎসা করেন না, তারা অন্য ধরনের চিকিৎসা করেন। তো ব্রেন টিউমার হলে অবশ্যই নিউরোসার্জনের কাছে যেমন যাওয়া উচিত। যদি রোগী জানতে পারেন যে আমার কোনো ব্রেন হ্যামারেজ আছে, ব্রেন অ্যানিউরিজম আছে বা ব্রেন টিউমার আছে, সেক্ষেত্রে কিন্তু রোগীর নিজেরই যাওয়া উচিত, নিউরোসার্জনের কাছে পরামর্শ নেওয়া উচিত। কিন্তু যতক্ষণ না জানছে সেটা রোগীর পক্ষে বলা সম্ভব নয় যে কার কাছে যাবে। মস্তিষ্ক হচ্ছে সবকিছুর কিন্তু সেন্টার। আমরা যেটা আগে বলতাম যে হৃদয় ঘটিত ব্যাপার বলে কিছু হয় না। হৃদয় মানে কি, আমাদের আবেগ, এই সবগুলো তো অনুভূতি, আবেগ, এগুলো কিন্তু একটাও হৃদয়ে নেই। সব আছে কিন্তু ব্রেনে, সমস্তটাই মস্তিষ্কে। আমরা যে একজনের উপর মানে রাগ হচ্ছে, বা একজনের উপর কাউকে ভালোবাসা জাগছে, বা মনে দুঃখ হচ্ছে, সবকটাই কিন্তু ব্রেনে, কোনোটা হৃদয়ে নয়। সুতরাং ব্রেনটাকে ভালো রাখতেই হবে। তো আমি যদি খুব সহজ করে বলি, ব্রেনটাকে ভালো রাখার ৩টে মূল উপায় আছে। একটা হচ্ছে ফিজিক্যাল উপায় আছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল উপায় আছে, আর একটা হচ্ছে মেন্টাল উপায় আছে। ফিজিক্যাল উপায় কি? যে আমরা ভালো ব্যায়াম করছি, হাঁটাচলা করছি। হাঁটাচলা করলে কি হয়, এক্সারসাইজ করলে কি হয়, বিভিন্ন আমাদের ফিল গুড যে হরমোন যেগুলো, এন্ডোরফিন যেগুলো, সেগুলো আমাদের ডিপ্রেশন এইসবগুলো কাটাতে সাহায্য করে। সেক্ষেত্রে মস্তিষ্কটা ভালো থাকে। প্লাস আমরা যখন ব্যায়াম করছি শরীরে রক্ত সঞ্চালন খুব বেড়ে যায়, এবং যত রক্ত সঞ্চালন হবে যত রক্ত প্রবাহ হবে, রক্তই তো আমাদের মস্তিষ্কে, শুধু মস্তিষ্কে কেন, সারা শরীরেই অক্সিজেন এবং খাবার নিয়ে যাচ্ছে। মস্তিষ্ককে ভালো অক্সিজেন, ভালো খাবার দিলেই মস্তিষ্ক ভালো কাজ করতে আরম্ভ করবে। এটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। আর কি ফিজিওলজিক্যাল বা ডায়েট, কিছু যেমন খাবার, যেমন সুষম আহার, প্রচুর গ্রিন ভেজিটেবলস, কিছু বাদাম আছে যেমন আখরোট, আমন্ড, হ্যাঁ, কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন মাছ। আমরা বাঙালি যেমন মাছ খেতে খুব ভালোবাসি, এবং মাছে ভাতে বাঙালি যেটা বলে, মাছ কিন্তু ভীষণ ভালো। তবে মাছটা খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের অনেক গুণ চলে যায়। খুব ভালো হয় যদি খেতে পারেন আপনারা গ্রিলড ফিশ, বা এখন স্টিম কুকার বেরিয়েছে, স্টিম কুকারে যদি মাছটা রান্না করে খান।
মাছের তেল কিন্তু ভীষণ ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মস্তিষ্কের পক্ষে এবং হৃদয়ের পক্ষে মানে হার্টের পক্ষে ভীষণ ভালো এগুলো। এটা গেল খাবারের কথা গেল। আর এলো মেন্টাল। আমরা মস্তিষ্ককে যত ব্যবহার করব তত ভালো থাকবে। আমাদের একটা কথা বলে ব্রেনের ব্যাপারে, আইদার ইউজ ইট অর লুজ ইট। মস্তিষ্ককে অলস করে রাখলেই কিন্তু মস্তিষ্কর কর্মক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। সেটা যে কোনো, যেমন আমরা যদি বসে থাকি মাংসপেশি দুর্বল হতে থাকবে, আমরা যদি ব্যায়াম করি মাংসপেশি সুদৃঢ় হবে, তেমনি ব্রেনেরও এক্সারসাইজ দরকার। কি এক্সারসাইজ করবেন? বিভিন্ন জিনিস বই পড়া, বিভিন্ন ধরনের বই পড়া, ছোট ছোট অঙ্ক করা, সুডোকু করা, ক্রসওয়ার্ড পাজল করা, বা নতুন নতুন জিনিস শেখা, যেমন ভাষা শেখা, বিভিন্ন ধরনের নতুন। একটা ধরুন আপনি একটা কাজ করছেন, হ্যাবিচুয়েটেড কাজ করে যাচ্ছেন, তাতে কিন্তু হবে না। নিত্য নতুন কাজ শিখতে হবে, নিত্য নতুন কাজ করতে হবে। ব্রেনকে যতটা পারেন অ্যাক্টিভ রাখবেন। কথা বলুন, চুপ করে বসে থেকে একাকিত্ব যেন গ্রাস না করে। যত বন্ধু বানাবেন, বন্ধুদের সঙ্গে কথা বলবেন, মানে কথা বলা মানে ওই চ্যাট করা কথা না, একদম সামনাসামনি ফিজিক্যাল তাদের আড্ডা, তাদের সঙ্গে দেখা করুন, তাদের সঙ্গে গল্প করুন, হাসুন, ভালো মুডে থাকুন, ডিপ্রেশনটা অ্যাভয়েড করুন। তাহলেই এই 3টি কিন্তু চাবিকাঠি মস্তিষ্ক ভালো রাখার। অসংখ্য ধন্যবাদ ডক্টর অমিতাভ চন্দ্রকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ যদি পেতে চান তাহলে অবশ্যই দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।